যে ইলেকশনের পরে বা ইলেকশনের সময় বা ইলেকশন ছাড়াও রাজনৈতিক সংঘর্ষটা সবচেয়ে বেশি। এটা থেকে আমরা সরে আসতে হবে এবং সামাজিক সংগঠন ক্লাব ফোরামের উদ্যোগে এটা সার্থক হোক আমি কামনা করি। আমরা দেখেছি ত্রিপুরার বাইরে এই তো কিছুদিন আগে হিমাচল প্রদেশে নির্বাচন গেল, জয় পরাজয় আছে। যে জায়গাতে বিজেপি জিতেছে সেখানে কংগ্রেসকেও মিষ্টি দিচ্ছে, তারা খাচ্ছে, আনন্দ করছে। যেখানে কংগ্রেস জিতেছে প্রতিদ্বন্দ্বী বিজেপিকেও মিষ্টি দিচ্ছে, কোনো গন্ডগোল নেই। সেখানে মতো আমরা দেখেছি, অবাক, যে বিউটিফুল। সেই মানুষটা আমাদেরও আসা দরকার। এখানে এসডিপিও সাহেব একজন পারদর্শী বলব সুনাম করেছেন এই নির্বাচনের থেকেই, কারণ এই শান্তি বজায় রাখাটা বিশেষ ব্যাপার। কারণ অনেকে এই যে আগে বললাম ব্যক্তিগত জিজ্ঞাসা মেটানোর জন্য এই সময়টা বেছে নেই। একটু প্রশাসনকে কঠোর হতে হবে। আমি আমার দলের পক্ষ থেকেই প্রতিশ্রুতি দিতে পারি যে নির্বাচনের পরে যাতে কোনো গন্ডগোল না হয় আমাদের কর্মীদেরকে বলাও আছে, এবং আজকে প্রেস মিটেও আমরা এইভাবে অ্যানাউন্স করেছি। এবং জায়গায় জায়গায় আমরা যেখানে ইলেকশনের পরে বৈঠক করেছি আমাদের দলীয় পর্যায়ে একই অনুরোধ করেছি, হার জিত তো আছে নির্বাচনে, যাতে নিজেদের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এই সময়টা যাতে বেছে নেয়। আমি বিশ্বাস রাখি যে নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসন জিরো ভাইলেন্সে যে অ্যানাউন্স করেছিল ইলেকশন কমিশন, এটা বলবো জিরো ভাইলেন্সে ইলেকশন হয়েছে এবং আরক্ষা প্রশাসনও সক্রিয় ভূমিকা নিয়েছেন। এবং আমি দীর্ঘ বলবো না, সত্যি আমরা এই উদ্যোগে প্রশংসা করি। এবং আমি বলার আগে সবাইকে সম্বোধন করতে পারিনি। এখানে ক্লাব ফোরামের সভাপতি আমাদের সুপরিচিত প্রণব সরকার এবং সেক্রেটারি আমাদের সেবক ভট্টাচার্য মহাশয় এবং এখানে আমাদের সিআরপিএফ এর অফিসার এবং তৃণমূল কংগ্রেসের প্রদেশ সভাপতি আমাদের বিশ্বাস মহাশয় ও আগরতলা শহরে মিউনিসিপ্যালিটি মেয়র সাহেব এবং অন্যান্য ক্লাব ফোরামের প্রতিনিধিরা যারা মঞ্চে আছেন সবাইকে আমি নমস্কার, এবং এখানে যারাই উপস্থিত হয়েছেন সবাইকে নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার। অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রদ্ধেয় বিরোধী সিনহা মহোদয়। আমি আজকের যে জিরো পল ভায়োলেন্স শীর্ষক আমাদের আলোচনা ক্লাব ফোরামের উদ্যোগে, এই আলোচনায় আমরা সঠিক অর্থে জিরো পোল ভায়োলেন্সের মধ্য দিয়ে আমরা নির্বাচন সংগঠিত করেছি ইলেকশন কমিশন, এবং মঞ্চেও আছেন আগরতলা এসডিপিও সাহেব এবং সিআরপিএফ এর অফিসার এবং সিভিল অফিসার যারাই ছিলেন এই নির্বাচন প্রক্রিয়ায়, প্রত্যেকের সহ উদ্যোগে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে আমরা নির্বাচন দেখেছি। এই নির্বাচন পরবর্তী নির্বাচন ফলাফল ঘোষণার পরবর্তীও যেন আগরতলা শহর শান্তিপূর্ণ থাকে, সেটা সামনে রেখেই আমাদের আজকের এই আলোচনা সভা। এই আলোচনা, এই শীর্ষক আলোচনায় বক্তব্য রাখার জন্য আমি ক্লাব ফোরাম সম্পাদক সেবক ভট্টাচার্য মহোদয়কে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। তো আমি প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রদ্ধেয় পীযূষ বিশ্বাস মহোদয়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সবাইকে
আমার নমস্কার। মঞ্চে উপস্থিত আছেন আগরতলার সম্মানিত মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সম্মানিত সভাপতি বিরোধী সিনহা মহোদয়, ক্লাব ফোরামের সভাপতি প্রণব সখা, সেক্রেটারি সেবক ভট্টাচার্য এবং এসডিপিও অজয় দাস এবং সিআরপি এর আধিকারিক এবং উপস্থিত ক্লাবের সদস্যবৃন্দ, প্রথমেই আমি ক্লাব ফোরামকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই উদ্যোগটা নেওয়ার জন্য। খুবই সময় উপযোগী প্রশ্ন সবাইরই, যে নির্বাচন তো হয়ে গেল, একটা সন্দেহের বাতাবরণ রাজ্যে এখনো আছে যে 2 তারিখ নির্বাচনের পরে রাজ্যের মানুষ কেমন থাকবে, শান্তি অব্যাহত থাকবে কিনা। কিন্তু আজকে এই নির্বাচন অন্যান্য নির্বাচন থেকে সম্পূর্ণভাবে আলাদা পরিবেশ হয়েছে। অতীতে আমাদের অভিজ্ঞতা এবং আপনাদের অভিজ্ঞতা সেটা খুবই সুখকর ছিল না। নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে অত্যন্ত লজ্জাস্কর ঘটনা ঘটত, আক্রমণ প্রতি আক্রমণ, খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ। এই রাজ্যের মানুষ এবার ঐক্যবদ্ধভাবে শান্তি রক্ষার শপথ নেওয়ার মতন প্রত্যেক পোলিং বুথে গেছেন, ওনাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। রাজনৈতিক দলগুলির ভূমিকা যতটুকু না ছিল তার চেয়ে আমি ধন্যবাদ দেব, কৃতজ্ঞতা জানাবো পুলিশ আধিকারিক যারা এবং নির্বাচন কমিশনের যারা আধিকারিক ছিলেন তাদেরকে। বিশেষ করে বিরোধীবাবু বলেছেন আমাদের এসডিও সাহেব অজয় দাস, ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ওনার দক্ষতা, ওনার ইচ্ছা প্রমাণ করে দিয়েছে যে শান্তি রক্ষা করা যায়। যারা দুর্বৃত্তায়ন করতে চায় বা করার পরিকল্পনা নিয়েছিল, অজয়বাবুর নেতৃত্বে শহরে আমি দেখেছি তাদের মনে একটা ভীতির সঞ্চার হয়েছিল। ওরা বিশ্বাস করেছিল যে এগুলি করা যাবে না এবং মানুষের পাশে পুলিশ প্রশাসন দাঁড়িয়েছিল। প্রশ্ন হচ্ছে 2 তারিখ কি হবে? ভারত একটা বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ। ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ বাদ দিলে নির্বাচনে অন্যান্য রাজ্যগুলিতে এই ঘটনাগুলি দেখা যায় না। মেনে নেয় সব দলই, এবং আমি বিশ্বাস করি রাজ্যের মানুষ, বৃহৎ অংশের মানুষ শান্তি চায়। এবং এটা আমি বিশ্বাস করি নির্বাচনের পরে 2 তারিখ সবাই মিলে আমরা সে শান্তি পরিবেশ আমরা রক্ষা করতে পারব। ব্যক্তিগত শত্রুতা যেমন উদ্ধার করার একটা সুযোগ থাকে, তেমনি এটা বললে চলবে না। এটা রক্ষা করতে গেলে রাজনৈতিক দলের যারা নেতৃত্ব আছেন তাদের প্রধান ভূমিকা নিতে হবে। এবং আমি বিশ্বাস করি রাজনৈতিক ভাবে এই দুর্বৃত্তায়নকে যদি প্রশ্রয় না দেওয়া হয় তাহলে সেটাকে কঠোর হাতে দমন করা যাবে। আজকে একটা ভালো পরিবেশ
সমস্ত রাজনৈতিক দল এক বাক্যে বলছে যে পরিবেশ সৃষ্টি হয়েছে, 2 তারিখের পরও সেটা বজায় থাকবে, আমরা সেটাকে বরদাস্ত করব না। সমস্ত রাজনৈতিক দল তাদের কর্মীদের কাছে অনুরোধ রাখছে শান্তি বজায় রাখতে হবে। সেটা যদি আন্তরিক হয়, এবং আমি বিশ্বাস করি 2 তারিখের পরে এই রাজ্যে কোনো ঘটনা ঘটবে না। আমি এটা বিশ্বাস করি, আমরা যারা রাজনীতি করি, যারা নেতৃত্বে আছি, আমাদের থেকে যদি প্রশ্ন না পায়, বাকি যারা করবে তাদেরকে কবজায় রাখা, কন্ট্রোলে রাখা পুলিশের পক্ষে কোনো অসুবিধা হবে না। তার মধ্যে আপনারা যারা ক্লাব ফোরামের আছেন, সেটারও একটা ঐতিহ্য বেশ বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, দীর্ঘ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে। এই রাজ্যের ক্লাবগুলির অনেক আগে একটা ক্যারেক্টার ছিল। এখন দেখা যাচ্ছে বিভিন্ন ক্লাবগুলি প্রকৃত অর্থেই সমাজের কাজে, সমাজের সহযোগিতা এগিয়ে আসছে। পাড়ায় পাড়ায় ওদের ভূমিকা প্রশংসনীয়। তাই আমি দীর্ঘ বক্তৃতা না করে আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে, আমরা যাতে ঐক্যবদ্ধভাবে এমন কোন প্রয়াস যারা নেবে মানুষের শান্তি, সেদিন অশান্তির সৃষ্টি করার জন্য, সেটাকে যাতে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করি। এবং আমরা যদি আমাদের যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, এবং আমি বিশ্বাস করি ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের মধ্যে এবার একটা দৃষ্টান্ত সৃষ্টি করবে, এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এতক্ষণ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন প্রদেশ তৃণমূল সভাপতি শ্রদ্ধেয় পীযূষ বিশ্বাস মহোদয়। আমরা ক্লাব ফোরামের পক্ষ থেকে সমস্ত ক্লাব আগরতলা শহরে এবং বিভিন্ন রাজনৈতিক দলকে আমরা অনুরোধ করেছিলাম আজকে আলোচনা সভায় অংশগ্রহণ করার জন্য। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন বা বক্তব্য রেখেছেন প্রদেশ সভাপতি কংগ্রেসের শ্রদ্ধেয় বীরজিৎ সিনহা মহোদয়, বক্তব্য রেখেছেন তৃণমূল প্রদেশ সভাপতি শ্রদ্ধেয় পীযূষ বিশ্বাস মহোদয়। আমরা সিপিএম দলের কাছে অনুরোধ রেখেছিলাম আজকে আলোচনা সভা অংশগ্রহণ করার জন্য নেতৃত্বদের। এখনো ওরা এসে পৌঁছেনি, আমরা আশা করব ইতিমধ্যে ওনারা এসে পৌঁছবেন। আজকে আমাদের উদ্দেশ্য যে নির্বাচন উত্তর কোন ধরনের অশান্তি আগরতলা তথা সারা ত্রিপুরা রাজ্যের যেন না ঘটে, এটার জন্য আমাদের আজকের এই উদ্যোগ। এই ক্লাব ফোরামের পক্ষ থেকে আমরা নিয়েছি। আমি এই আলোচনা সভায় এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আগরতলা শহরের মাননীয় মেয়র শ্রদ্ধেয় দীপক মজুমদার মহোদয়। নমস্কার সকলকে। আজকে আগরতলা ক্লাব ফোরামের উদ্যোগে নির্বাচনে পরবর্তী যে নির্বাচনী সন্ত্রাস কিংবা আগরতলা শহর সহ রাজ্যে শান্তি বজায় রাখার ক্ষেত্রে যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে, এই শুভ উদ্যোগে প্রথমে আমি ক্লাব ফোরামকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আলোচনা বিষয়বস্তু আপনারা অবগত আছেন।
যারা আজকে এই শুভ উদ্যোগে যারা অংশগ্রহণ করেছেন, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্যের ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি, প্রাক্তন মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী বিরোধী সিনহা মহোদয়, মঞ্চে আছেন এই রাজ্যের বিশিষ্ট আইনজীবী, রাজ্য প্রদেশ তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি শ্রদ্ধেয় শ্রী পীযূষ কান্তি বিশ্বাস মহোদয়, মঞ্চে আছেন আমাদের আগরতলা ক্লাব ফোরামের মাননীয় সভাপতি, বিশিষ্ট সাংবাদিক, আইনজীবী, সমাজসেবী শ্রী প্রণব সরকার মহোদয়, মঞ্চে আছেন আগরতলা ক্লাব ফোরামের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক, সমাজসেবী শ্রী সেবক ভট্টাচার্য মহোদয়, মঞ্চে আছেন ক্লাব ফোরামের বিভিন্ন আধিকারিকগণ এবং বিশেষ করে যিনি আরক্ষা দপ্তরে যে আলোচনা সবাই বলেছেন, যিনি দক্ষতার সহিত দায়িত্ব পালন করেছেন নির্বাচনে বা নির্বাচনের আগে, আমাদের সদরের এসডিপিও শ্রী অজয় কুমার দাস মহোদয়, যারা নিরাপত্তা বা নির্বাচনকে সুষ্ঠু পরিচালনার যে দায়িত্বে ছিলেন সিআরএফের বিশিষ্ট আধিকারিক সহ আগরতলা শহরে উপস্থিত বিভিন্ন ক্লাব থেকে আগত সম্পাদক, সভাপতি বা অন্যান্য প্রতিনিধিরা যারা এসছেন এবং অন্যান্য পুলিশ আধিকারিক এবং আমাদের সাংবাদিক বন্ধুরা, সর্বোপরি এই সভাকে সফল করার জন্য যারা এসছেন শান্তির বার্তা নিয়ে শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে, তাদেরকে আমার অনেক অনেক ব্যক্তিগত এবং আগরতলা ফোরামের একসময় আমি সভাপতি ছিলাম, দায়িত্ব পালন করেছি সেবক বাবু, প্রণববাবুদের নিয়ে এবং আপনাদের সুমন্ত গুপ্ত, রাজুদের যারা আছেন সবাইকে নিয়ে, এবং পৌর নিগমের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। প্রথমেই আগরতলা ক্লাব ফোরামের যারা দায়িত্বে আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। তারা একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন, এটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। ক্লাব ফোরাম আগরতলা শহরবাসীর জন্য অনেক সামাজিক কাজ প্রয়োজনে তারা করেছেন। ক্লাব ফোরাম করোনার সময় প্রতিষ্ঠিত হয়েছিল গুটি গুটি ক্লাবের কর্মকর্তাদের চিন্তা ভাবনার মধ্যে। পরে দেখা গেছে আস্তে আস্তে আমাদের যে চিন্তা ভাবনা ছিল তার সঙ্গে আগরতলা শহরের অধিকাংশ ক্লাব অংশগ্রহণ করেছে এবং কাজ করেছেন জনকল্যাণে। বিশেষ করে করোনার সময় একটা বিশেষ ভূমিকা এই সরকারের পাশে থেকে তারা সাহায্য করেছিলেন, মানুষকে জীবন দান করেছিলেন, টিকাকরণ অংশগ্রহণ করেছিলেন। সমস্ত ক্ষেত্রে যখন দীর্ঘ লকডাউনের সময় আমাদের অভিজ্ঞতা ছিল, গরিবাংশের মানুষ গৃহবন্দী ছিল, কাজ ছিল না, তাদের কাছে খাদ্য পৌঁছে দেওয়া, তাদেরকে সচেতন করা, করোনার সময় তাদেরকে অন্যান্য সাহায্য সহযোগিতা করা, সরকারের পাশে থেকে তারা কাজটা করেছে। ক্লাব ফোরামের একটা বিশ্বাসযোগ্যতা এবং ক্লাবের ফোরামের প্রতি মানুষের যে নির্ভরতা তখন বেড়েছিল। সেই সুবাদে ক্লাব ফোরাম যখন আগরতলা শহরবাসীর কাছে যে কোনো বিষয় নিয়ে তারা আসেন বা বিষয়বস্তু তুলে ধরেন, তার যৌক্তিকতা এবং বিশ্বাসযোগ্যতা থাকে। তা আমি বলবো আজকের এই সভা, এখানে রাজনৈতিক যারা ব্যক্তিত্ব, বিরোজিৎ বাবু, বিরোজিৎ দা, পীযূষ দার সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ আছে, তারা এই রাজ্যের জন্য, এই শহরবাসীর জন্য রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তারা যেমন মানুষের কাজ করেছেন, আগামী দিনও করবেন এই বিশ্বাস আছে। তারা যেহেতু আছে ক্লাব ফোরামের আহ্বানে সাড়া দিয়ে এসছেন, কাজে তারাও তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব ভূমিকা, আপনাদের যে চিন্তা ভাবনা সেদিকে তারাও কাজ করে আমার বিশ্বাস। তো মূলত টাকা হয়েছে আলোচনা সভা জিরো ভায়োলেন্স পোল, যে আফটার যে নির্বাচনের রেজাল্টের পর আমাদের শহরের আমাদের শান্তিটা কিভাবে সুন্দর অক্ষুণ্ণ রাখবো। এখানে বিরোধীবাবু আলোচনা রেখেছেন, বিরোধীবাবু খুব গুরুত্বপূর্ণ আলোচনা অংশগ্রহণ করেছেন। আপনারা পরবর্তী সময় সুচিন্তিত মতদান করবেন, যাতে পরবর্তী সিদ্ধান্তগুলি বা শহরকে সুন্দর রাখা, ভালো রাখা এবং নিরাপদভাবে যাতে আমরা থাকতে পারি সে ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে যে আমাদের সিদ্ধান্ত হবে এটা কার্যকরী হবে। তো আমি আমার দৃষ্টিভঙ্গিতে বলবো, এখানে পীযূষদার কথাটা কিছুটা আমার ভালো লেগেছে, বিরোধী তুলেছেন। প্রণববাবু বলেছেন যে মূল দায়িত্বটা কার। প্রথম দেখতে হবে
এখানে কিছুটা আমরা যতটাই ক্লাবের সঙ্গে আছি কেউ না কেউ কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছি। এখানে ক্লাব ফোরামের ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট এসেছি, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি আমরা আলোচনা করব, কিন্তু আমাদের মধ্যে কিন্তু রাজনৈতিক চিন্তাধারা কাজ করে। এই রাজনৈতিক চিন্তাধারাটা ক্লাব যখন করবো এটা বেরিয়ে আসতে হবে। আমার এলাকাকে আমি নিরাপদ রাখবো, এটার প্রথম দায়িত্ব হচ্ছে ক্লাবের। আমিও ক্লাবের একজন সেক্রেটারি অনেক বছর ধরে। আমরা এলাকাতে দীর্ঘদিন ধরে সিপিএম, কংগ্রেস, জোট আমল কিংবা বিজেপির এখন যে সরকার চলছে, আমাদের এরিয়ায় কিন্তু আমরা শান্তি বজায় রাখার আমরা চেষ্টা করেছি, রাখতে পেরেছি। অনেক ক্লাব এখানে রাখতে পেরেছি, অনেক ক্লাবের পক্ষে ইচ্ছা করলে হয়নি, কারণ রাজনৈতিক মদত। এখানে সুন্দর বলছেন পীযূষদা, খুব ভালো লেগেছে। রাজনৈতিক নেতাদের সবচেয়ে বেশি রাজনৈতিক দলগুলির চিন্তা রাখতে হবে যে আমার এলাকাতে আমার যারা কার্যকর্তা কর্মী বা সংগঠন যুক্ত আছে তাদেরকে আমার কন্ট্রোলে রাখতে হবে, মদত দিতে হবে না। কারা মদত পায়? যারা ক্লাবের কাজ করে, যারা বিভিন্ন দেখি আগে আমরা আমাদের রাজনৈতিকভাবে বলবো না, কিন্তু ইতিহাসটা আপনারা আমাদের থেকে অনেক জানেন, যারা সিনিয়র লিডার আছে, আমাদের লিডার যারা, তারা কিন্তু অনেক জানেন যে এই রাজ্যে পরিস্থিতি নির্বাচনের পরে যত কথা, এরকম নির্বাচনে আগে অনেক মিটিং হয়, সরকারিভাবে হয়, বেসরকারিভাবে হয়। ক্লাব ফোরামের ক্ষেত্রে এবার একটা নতুন চিন্তা ভাবনা চলছে। তাহলে এরকম নির্বাচনের সময় বিভিন্ন প্রশাসন থেকে, এসডিএম থেকে মিটিং করা হয়, করার পর কি থামানো যাক? বিগত বছরগুলিতে থামাতে পেরেছেন। অগ্নিসংযোগ, সন্ত্রাস, খুন, ব্যক্তিগত যেটা চলে আসে, রাজনীতি ব্যক্তিগত ঝগড়াটাকে রাজনীতিকে নিয়ে যায়, তখন এটাকে আপনি থামাতে পারেন ইচ্ছা করলেও? পারেন না। তো কে থামাতে পারে? যে সরকারে আসবে তার ভূমিকা সবচেয়ে বেশি সদর্থক। এই নির্বাচনে এসডিও সাহেব খুব ভালো কাজ করেছেন, নির্বাচন কমিশন খুব ভালো কাজ করেছেন, আমাদের প্রশাসন ভালো কাজ করেছেন। সুযোগটা কোথায় পেয়েছেন? সরকার ফ্রি হ্যান্ড দিয়েছে। সরকার বলেছে জিরো ভায়োলেন্স ইলেকশন হবে, পোল হবে। নির্বাচন কমিশন বলেছে, আমাদের এসডিও সাহেবও সুযোগ পেয়েছে, সাহস পেয়েছে, কাজ করার অধিকার পেয়েছে। এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দান করেছে। কত বাধা বিপত্তি, কত ছিল না। কোনো বিরোধী দলও বলেছেন সুন্দর হয়েছে, পীযূষদা বলেছে সুন্দর হয়েছে, আমরাও বলেছি এটাই আমরা চাই। রাজ্যের মানুষ এটাই চেয়েছিল যে যার যার ভোটাধিকার তার সে সাথে প্রয়োগ করতে পারে। সে যে কোনো দলের হতে পারে। কোনো দল করলে, আতে কংগ্রেস করলে আমাদের শত্রু হবে, আমরা বিজেপি করি বলে তৃণমূলের শত্রু হবো বা সিপিএম এর শত্রু হবো, এই জায়গাটা কেন থাকবে? আমাদের যেহেতু আমরা গুরুত্বপূর্ণ জায়গায় সংস্থায় আছি, ক্লাব করি, সবাই 600 জায়গায় প্রতিষ্ঠিত, তা আমাদের একটা ভূমিকা থাকবে সমাজের প্রতি। নির্বাচন দলগুলি বা নির্বাচক যারা নির্বাচন পরিচালনা, তাদের কথাই আমরা শুনতে হবে না। আমাদের বক্তব্য নির্বাচন যারা দলের সঙ্গে যুক্ত আছে তাদেরকে মানাতে হবে। শুধু আমার পাড়ায় আমরা একটা কালচার দেখি, যখন সরকার পরিবর্তন হয় ক্লাবগুলি হুড়ু হুড়ু করে তার কমিটি পরিবর্তন হয়ে যায়, কোনো কোনো ক্লাবের তালা ঝুলে দেয়। এটা বাঞ্ছনীয় নয়। আমিও বলবো সবার অধিকার, রাজনীতি করার সবার অধিকার আছে, তবে যারা রাজনীতিকে পুঁজি করে সন্ত্রাস করে এলাকায়, তাতে সংঘবদ্ধভাবে ক্লাব করার মতো তাদেরকে প্রতিরোধে এগিয়ে আসতে হবে। তবেই দেখবেন পরিস্থিতি সুন্দর হবে, প্রশাসন সাহায্য করতে পারবে, কাজ করতে পারবে। এসডিপি সাহেবও যদি আপনারা সহযোগিতা করেন, কোনো রাজনৈতিক দলের লোক সন্ত্রাস করা, তার ব্যক্তিগত ইচ্ছা বা স্বার্থ চরিত্র করার চেষ্টা করেন, যদি ওনাদের গোচরে আনেন, ওনারা নিরপেক্ষভাবে সেই কাজটা করতে পারবেন। আমাদেরকে জানাতে হবে, প্রশাসনকে ভিজিলেন্স রাখার সময় নাই। প্রতিটি পাড়ায় নির্বাচনের পরে রেজাল্ট বেরোবে, সব জায়গায় ভিজিলেন্স রাখার মতো পুলিশের ক্ষমতা নেই। যত মানুষ আমরা আছি, যত খারাপ লোক আছি, তত ভালো পুলিশ ব্যবস্থা আমাদের সঙ্গে নেই। শত প্রশাসনের লোক থাকতে পারবে না, বাড়ি বাড়ি পাহারা দিতে পারবে না। কারা দেবে? আমাদের চিন্তা, আমাদের ভাবনা, আমাদের সঠিক দিশা তাদেরকে সুরক্ষিত রাখবে। তা আমার মনে হয় আজকের এই ক্লাব ফোরামের যে বিশেষ উদ্যোগ, এটা আমাদের এই শহরবাসীর মনে রেখাপাত করবে। আমরা যারা এসছি, আমরা যারা শুনছি, যারা আজকে বুঝছি যে আমাদের কি করা উচিত, আমরা এই এলাকাতে সেটা এই 2 দিনের মধ্যে আমরা এটা একটা বাতাবরণ তৈরি করব। কোনোভাবেই কোনো দলেরই, যে দলের সরকার হোক, সরকার প্রতিষ্ঠা করবে মানুষ। আমি বিজেপি দল করি, আমি মেয়র আছি, আমি আশা করছি আমার সরকার হবে। যারা বিরোধী দল আশা করছে কংগ্রেস সিপিএম এর সরকার হবে, তৃণমূলের যিনি পীযূষবাবু উনি ভাবছেন ওনাদের দ্বারা সরকার পরিচালিত হতে পারে। মানুষ যদি চায় হতে পারে, কিন্তু হওয়ার পর
সবচেয়ে বেশি দায়িত্ব থাকবে যে সরকার থাকবে, প্রধান দায়িত্ব থাকবে তাকে আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে তার একটা সুযোগ থাকবে। এখানে আপনি বলতে আপত্তি নেই, আমি খোলাখুলি ক্লাব, আমি নিজেও ক্লাবের সদস্য। যে সরকারে আসে তার কার্যকর্তাদের একটু গুরুত্ব বাড়ে, শক্তি বাড়ে, বা যারা যারা বিভিন্নভাবে বেআইনি কাজ করে তাদের আর শক্তি বা তাদেরকে মদত দেওয়ার লোক বাড়ে। যারা হেরে যায় তারা মানসিকভাবে হেরে ঘরে থাকে, তারা সন্ত্রাস করে না। কাজে প্রথম দায়িত্ব নিতে হবে যারা সরকারে আসবেন, সরকারে যে দলে থাকবেন, দলের দায়িত্ব হবে দলের কর্মীদের সংযত রাখা। যেটা মুখে বলা হচ্ছে, যেটা আবেদন রাখা হচ্ছে, যাতে সঠিকভাবে প্রয়োগ হয় সেদিকে। তবেই দেখবেন এই রাজ্যে যেমন প্রথম এবার হয়েছে, এই এত বছর ইতিহাসে যারা এখানে ভোটদান করেছেন, যারা ভোটদানে অংশগ্রহণ করেছেন, যারা ভোটদান পরিচালনা করেছেন, তারা জানেন এই রাজ্যে প্রথমবারের মতো জিরো ভায়োলেন্স পোল হয়েছে। এটা যাতে আগামী দিন বজায় থাকে এই চেষ্টা করতে হবে। দেখবেন সবাই ভালো থাকবো, গন্ডগোল হবে না। আমরা দেখেছি, আপনারা এখানে সবাই আমরা পড়াশোনা করেছি, কলেজে পড়েছি, বিদ্যালয়ে পড়েছি, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে পড়েছি। একটা সময় রেগিং হতো। এখন আগরতলা বা রাজ্যে বা ভারতবর্ষে অনেক জায়গায় এইসব কলেজগুলি সব বন্ধ হয়ে গেছে। কারণ একটা গ্রুপ সিক্রিয়েট করেছে, আমাকে রিড করা হয়েছে, আমি পরবর্তী সময় যারা ভর্তি হয়েছে আমি তাদেরকে করিনি বলি, আর এখন সবটা বন্ধ হয়ে গেছে। এবার যেহেতু সংযত হয়েছি আমরা, আমার বিশ্বাস আগামী দিন এই জিনিসটা বন্ধ হয়ে যাবে। যে এখন সংগঠন করে যেতে হবে মানুষের কাছে, পড়াশোনা করে পরীক্ষায় বসতে হবে, এবং সার্বিকভাবে সমস্ত দলগুলি সুশৃঙ্খলভাবে মানুষকে যেতে হবে। মানুষ কিন্তু আমাকে ভোট দিলেই ভোট দেবে না, আমাকে সরকার আনবে বলে আনবে না। অনেকে কিন্তু যত সংযত আচরণ করবেন, যত মানুষের কাছে গ্রহণযোগ্য হবেন, তত বেশি আপনি সরকারের কাছাকাছি যেতে পারবেন, সরকার পরিচালনা করে মানুষের কল্যাণে কাজ করতে পারবেন। কাজে আমি আলোচনা দীর্ঘায়িত না করে ক্লাব ফোরামের উদ্যোগকে আবারও অভিনন্দন জানিয়ে, আপনারা যারা ক্লাব ফোরামের পক্ষে এসে বিভিন্ন ক্লাবের সম্মানীয় প্রতিনিধিরা এসেছেন, তাদের এলাকাতে গ্রহণযোগ্যতা আছে, তারা এলাকার মানুষকে নিয়ে সবসময় চলাচল করেন। তাদের আমাদের রাজনৈতিক দল থেকে অনেক সময় অনেক রকম বক্তব্য রাখা হয়, কোনো কোনো দল এক এক রকম বক্তব্য কেউ প্রভাবিত হয়। কিন্তু আপনারা যারা পাড়ার লোকদের সঙ্গে কথা বলেন, প্রতিনিয়ত চলে রাজনীতির বাইরে গিয়ে, আপনারা তাদেরকে বুঝাবেন যে সরকার আসবে, সরকার যাবে, কিন্তু আমরা থাকবো এলাকাতে একসঙ্গে। আপনার পাশের বাড়িতে আমার বিপদ হলে প্রথম আসবে সে সিপিএমের কর্মী হোক, আর তৃণমূলের নেতা হোক, বা কংগ্রেসের কেউ হোক, তখন কিন্তু অন্যরা আসবে না। কাজেই থাকতে হবে আমাদের একসঙ্গে, সরকার আসবে, সরকার যাবে। সেক্ষেত্রে এই দৃষ্টিভঙ্গি নিয়ে আপনারা কাজ করবেন। দেখবেন আপনাদের আজকে যে সবাই আসা, এটা 2 তারিখ প্রমাণ করবে, 2 তারিখ পরবর্তী সময়, যে আমাদের রাজ্যে যে একটা সুন্দর একটা বাতাবরণ তৈরি হয়েছে, যে শান্তি শৃঙ্খলাভাবে নিরাপদে নির্বিঘ্নে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। সমস্ত রাজনৈতিক দলগুলি তারা সুন্দরভাবে একটা ভালো পরিবেশ তৈরি করেছে। এটা যাতে আমরা সবাই একসঙ্গে থাকতে পারি, এই বিশ্বাস রেখে, এই প্রত্যাশা রেখে আগামী 2 মার্চ নির্বাচনে মানুষ তার রায়দানের ফলাফল ঘোষণা হবে। মানুষ যে রায়দানটা করবে তাকে সম্মান জানিয়ে আমাদের রায়দানটা আরো বেশি হবে, যে মানুষ যেটা দিয়েছে তার থেকে বেশি আমরা ভাবনা করেছি, যে আমরা সকলকে শান্তিতে এবং সকলকে নিরাপদে একসঙ্গে আমরা থাকতে পেরেছি। রাজ্যের উন্নয়নে আমরা সকলে কাজ করব। সকলের হয়তো অধিকার থাকবে না সরকারে আসা, কিন্তু তার মানে এই নয় আমি যদি আমার সরকার আসে বা অমুকের সরকার আসে তার মানে আমারও অবদান আছে। সবাই তো ভোট দিয়েছি বলে শান্তিপূর্ণ ভোট দিয়েছি সরকার হবে। কাজে এক্ষেত্রে এই সুযোগটা আমরা এই রাজ্যে, যেটা একটা সুযোগ এসছে শান্তিপূর্ণ সহাবস্থান রাজনৈতিক দলগুলি, এটা যাতে বজায় থাকে, কোনো অবস্থায় কোনো রাজনৈতিক দলের কোনো উচ্চাসী ব্যক্তি যাতে এটা নষ্ট করতে না পারে, সেদিকে আপনারা সচেতন থাকবেন। অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আলোচনা শেষ করছি। জয় হিন্দ। এতক্ষণ আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলেন আগরতলা পৌর নিগমের শ্রদ্ধেয় মেয়র সাহেব দীপক মজুমদার মহোদয়। আজকের জিরো পোল ভায়োলেন্স শীর্ষক ক্লাব ফোরামের উদ্যোগে আজকের যে আলোচনা সভা, এই আলোচনা সভায় আমি বক্তব্য রাখার জন্য ক্লাব ফোরাম সম্পাদক ছোট ভাই সেবক ভট্টাচার্য মহোদয়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে
আমরা এমন একটা সভা করছি, ভারতবর্ষের মধ্যে 2-4টা রাজ্য বাদ দিলে পরে এইরকম একটা বর্বর সংস্কৃতির বিরুদ্ধে আর কোথাও সভা করতে হয় বলে আমার জানা নেই। ত্রিপুরা সহ কয়েকটা রাজ্য এটা দীর্ঘদিন ধরে চলে আসছে নির্বাচনের আগে সন্ত্রাস হলে যোজধান বা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো তাদের নেতারা বরাবরই আক্রান্ত কর্মীদের পাশে গিয়ে দাঁড়ায়, আক্রান্ত বাড়িগুলোর পাশে গিয়ে দাঁড়ায়। কিন্তু নির্বাচনের গণনা শেষ হয়ে যাওয়ার পর যেই দল হেরে যায় সেই দলের কর্মীদের পাশে দাঁড়ানোর মতো কোন নেতাকে আমরা পাই না। অনেকদিন পরে গ্রুপ বেঁধে কয়েকজন যান। অপরাধ কি? অপরাধ হয়েছে বিরোধী দল করেছে। সেই অপরাধে তার বাড়ি ভাঙতে হবে, তার বাড়িতে আগুন দিতে হবে, তাকে রাস্তায় পেলে মারধর করতে হবে, হসপিটালাইজ করতে হবে, রাজ্য ছাড়া করতে হবে। এটা কোন সংস্কৃতি? এটা জঙ্গলে এই ধরনের আইন চলে। হাতে গোনা 3-4টা রাজ্য বাদ দিলে পরে বা 2-3টে রাজ্য বাদ দিলে পরে ভারতবর্ষের কোথাও, সবার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের কানেকশন আছে, কোথাও এই ধরনের সংস্কৃতির কথা শুনেছেন? অসভ্য সংস্কৃতি ত্রিপুরা রাজ্যের মতো 1-2টো রাজ্যে নির্বাচনের পরবর্তী সময়ে এই ধরনের অসভ্য সংস্কৃতি চলে। এবং আমাদের দুর্ভাগ্য, এই ধরনের অসভ্য বর্বর সংস্কৃতির বিরুদ্ধে মিটিং করতে হচ্ছে আমাদের। আমি শুরুতেই তিক্ত কথা বলে শুরু করলাম। এই সভায় খুব পজিটিভ কথাবার্তা আমরা পেয়েছি রাজনৈতিক নেতৃত্বদের কাছ থেকে, বীরজিৎদার কাছ থেকে পেয়েছি, অ্যাডভোকেট পীযূষ বিশ্বাসের কাছ থেকে পেয়েছি, আগরতলা শহরের মেয়র, আগরতলা ক্লাব ফোরামের পায়োনিয়ার সভাপতি দীপক মজুমদারের কাছ থেকে এই পজিটিভ বার্তাগুলো আমরা পেয়েছি যে আর না, অনেক হয়েছে, অনেক হয়েছে, আর না, এবার অন্তত ক্ষমা দেওয়া হোক। মিউনিসিপ্যালিটি ইলেকশনের আগে আগরতলা ক্লাব ফোরাম আমরা আপিল করেছিলাম সাংবাদিক সম্মেলন করে যে নির্বাচনের পরে, গণনার পরে যে ভায়োলেন্সের সংস্কৃতি আছে এই সংস্কৃতিটা বন্ধ হোক। এবং আপনারা আমাদের সামনে যারা আছেন, মঞ্চে রাজনৈতিক নেতৃত্বরা আছেন, অন্যান্যরাও আছেন, সামনে আছেন কিন্তু সোশ্যাল লিডার, সামাজিক নেতৃত্বরা, এবং রাজনৈতিক নেতৃত্ব, সোশ্যাল লিডার সবাই সম্মিলিতভাবে মিউনিসিপ্যালিটি ইলেকশনের পর আগরতলা শহর এমনকি ত্রিপুরা রাজ্য প্রায় ভায়োলেন্স ফ্রি করেছে। এইবার আপনাদেরকে নিয়ে বসা এবং আপনাদের মাধ্যমে যারা আজকে অনেকগুলো টিভি লাইভ করছে, রাজ্যের মানুষের কাছে আগরতলা ক্লাব ফোরাম থেকে একটা বার্তা দিতে চাই। রাজনীতি যার যার, রাজ্যটা আমাদের। জিরো পোল ভায়োলেন্স আমরা চাই। এবং এই ক্ষেত্রে অলিকদা খুব সুন্দরভাবে বিষয়টা বলেছেন, যারা গভর্নমেন্ট করবে ভায়োলেন্স ফ্রি স্টেট করার দায়িত্ব হচ্ছে সেই রাজনৈতিক দল যারা গভর্নমেন্ট করবে। এই ক্ষেত্রে রাজনীতির ফাঁক ফোকর আছে। আজকে ভোট গণনা হলো, শপথ গ্রহণ আরো 7 দিন পর। শপথ গ্রহণের আগে আমার কোনো দায়িত্ব নাই। আমাদেরকে বোকা পেয়েছে। শপথ গ্রহণের আগে আমার কোনো দায়িত্ব নাই। আমি আজকে থেকে মুখ্যমন্ত্রী, কালকে থেকে আর ভায়োলেন্স হবে না, এর আগে পর্যন্ত যা করার করে নাও ভাই। এটা কোন সংস্কৃতি? যারা যেদিন জিতবে, 2 তারিখে যেই রাজনৈতিক দল জিতবে,
সেই যে ক্ষমতায় আসবে সেই দিন থেকে ওই রাজনৈতিক দলের দায়িত্ব আমরা ত্রিপুরা রাজ্যকে ভায়োলেন্স ফ্রি করব, জিরো ভায়োলেন্সের জায়গায় নিয়ে যাবো। আমরা সবিনয়ে রাজনৈতিক দলের নেতাদের কাছে এই প্রত্যাশাটা আমরা করছি, সবাই এই কমিটমেন্টটা সবার কাছে দিই, নিজেদের কর্মী বাহিনীকে সংযত করুন। মঞ্চে আগরতলা ক্লাব ফোরামের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন, এখানে এসডিপিও সাহেব আছেন, এখানে বিএসএফ এর কর্মকর্তা অফিসার রয়েছেন। বিশেষ করে প্রশাসনের কাছে আমাদের আবেদন ভালো করছেন, এসডিপিও সাহেব আগরতলা শহরে ভালো করছেন, খুব ভালো করছেন। আমরা সবাই মিলে আপনাকে সাহায্য করব। আমরা এইবারের নির্বাচনের পর ইতিহাস কায়েম করতে চাই জিরো পোল ভায়োলেন্সের মাধ্যমে। যেখানে যেখানে ভায়োলেন্স হবে, যারা যারা ভায়োলেন্সের সাথে যুক্ত, আপনারা যথাসম্ভব অ্যাকশন নিন। আমরা ক্লাব ফোরাম আমরা আপনাদের পাশে গিয়ে দাঁড়াবো। যেখানে ভায়োলেন্স হবে, ক্লাব ফোরামের নেতৃবৃন্দরা এখানে আছেন, অনেক নেতৃবৃন্দ, আজকে আমরা জোন ওয়াইজ একজন করে নেতৃত্বকে এখানে এনেছি। আমরা আমাদের অনেক নেতৃত্ব আছেন যারা মঞ্চের সামনে বসে আছেন। আমরা সবাই টিম করে যেখানে যেখানে ভায়োলেন্স হবে সেখানে সেখানে আমরা পৌঁছাবার চেষ্টা করব পুলিশ প্রশাসনের সাথে। রাজনৈতিক যারা শাসন ক্ষমতায় আসবে তাদেরকে সাথে নিয়ে আমরা যারা আক্রান্ত হবেন তাদের পাশে পৌঁছানোর চেষ্টা করব। প্রত্যেকটা ক্লাবের কাছে আমাদের আবেদন, এলাকার মধ্যে আর মিটিং করার খুব বেশি সময় নেই, হাতে মাত্র 1-2 দিন আছে। অন্তত কিছু ব্যানার, 2-4টা ব্যানার লিখুন, নিজেদের ক্লাবের নাম লিখে আগরতলা ক্লাব ফোরামের এই আহ্বানে আপনারা সামিল। অন্তত ইম্পর্টেন্ট জায়গাগুলোতে 2টো অন্তত করে সবাই ব্যানার লাগা, যা লেখা আছে প্রায় সেটাই, প্রয়োজনে একটু মডিফিকেশন করে আপনাদের কাছে আমরা দিয়ে দিতে পারবো। সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা চলুন যে এবারকার নির্বাচনের পর আমরা ভায়োলেন্স হতে দেব না। মানুষ আনন্দ করুক, কিন্তু আমার আনন্দ আরেকজনের নিরানন্দ যাতে না হয়। বর্ডার এরিয়া, আমাদের বিএসএফ এর অফিসার সাহেব এখানে আছেন। বর্ডার এরিয়াতে ভায়োলেন্স ফ্রি করার ক্ষেত্রে বিএসএফ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সুতরাং সেই দিকে বিএসএফ কার্যকরী অতীতে নিয়েছে, আবারও কার্যকরী ভূমিকা নেবে। সবার সম্মিলিত প্রয়াস আমাদের যে লজ্জা, এই বর্বর সংস্কৃতির যে ধাপ, দুঃখিত, সিআরপিএফ সমস্ত জায়গায় সিআরপিএফ ভালো ভূমিকা নিচ্ছে। বিএসএফ এর যারা আছে, আমি প্রশাসনের তাদের কাছে আমি অনুরোধ করব, বিএসএফ এর যারা আছেন ওনাদের সাথেও বর্ডার এরিয়ার যাতে ভায়োলেন্স না হয় তাদেরকেও সক্রিয় করানোর আপনারা উদ্যোগ নেই। আমরা সকলের সম্মিলিত প্রয়াসে বর্বর সংস্কৃতির যে আমদানি ত্রিপুরা রাজ্যের মধ্যে চলছে, এই বর্বর সংস্কৃতি এই যাত্রায় আমরা খতম করব। সেই ক্ষেত্রের জন্য সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ হন, এই আবেদন সবার কাছে থাকবে। সবাইকে সশ্রদ্ধ নমস্কার। এতক্ষণ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন ক্লাব ফোরাম সম্পাদক সেবক ভট্টাচার্য মহোদয়। আমি আগরতলা শহর যে একটা জিরো পোল ভায়োলেন্সে একটা শান্তিপূর্ণ নির্বাচন যেটা ইলেকশন কমিশন সংগঠিত করেছে, যেখানে পুলিশ প্রশাসনের একটা বিরাট ভূমিকা ছিল, এবং ইতিমধ্যেই যে পিসফুল ইলেকশনের জন্য একটা ক্রেডিট গোজ টু মিস্টার এসডিপিও অজয় কুমার দাসকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং ওনাকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করব। নমস্কার। মঞ্চে পলিটিক্যাল লিডার্স যারা আছেন, সিনিয়ররা, ক্লাব ফোরামে যারা কর্মকর্তারা আছে, আর সিআরপিএফ এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট, আর আপনারা বিভিন্ন ক্লাব যারা বিভিন্ন ক্লাব থেকে এসেছেন, তাদের সবাইকে আমার নমস্কার। এরকম সেবকদা যেরকম মানে একটু হাস করা দরকার পড়ে না, কারণ কি এখানে রাইটস এর সিচুয়েশন তো ইলেকশনের জন্য তৈরি হচ্ছে।
এটা নিয়ে সবাই চিন্তিত আছে। এটা তো কোনো রকমেরই ডেমোক্রেটিক সোসাইটির জন্য নট এ গুড মেসেজ। এখন আজকে যে আপনারা সবাই এসেছেন, আমি যেরকম অনেকেই বলেছে এসডিপি, আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে টিম ওয়ার্কে ডিপার্টমেন্টে কাজ হয়। আমাদের সিনিয়রদের গাইডেন্স, থানার ওসিদের লিডারশিপ, আর প্রত্যেকটা লাস্ট এসপিও পর্যন্ত কনস্টেবল, সাব ইন্সপেক্টর, আমরা সবাই একটা টিম হিসাবে কাজ করি। ইন্ডিভিজুয়াল কোনো এখানে থাকে না। এখন একটা মজার কথা হচ্ছে, আমরা আগরতলা টাউন থেকে সিটি হয়ে গেছি, কর্পোরেশন হয়ে গেছে, কাউন্সিলর থেকে কর্পোরেটর হয়ে গেছে। যখন আরবান পুলিশিং আসছে, আপনারা যদি আরবান পুলিশিং কনসেপ্ট দেখবেন, সিটিজেন ইজ অলসো স্টেক হোল্ডার। সিটিজেনও যারা শহরবাসী থাকবে তারাও কিন্তু পার্ট অফ পুলিশ সিস্টেম। এটাই হচ্ছে আরবান এরিয়া পুলিশিং এর কনসেপ্ট। তো যদি কোনো কাজ ভালো হয়ে থাকে পুলিশের, তার মানে এটার যে ক্রেডিট আছে যে লোক সিটিজেন অফ দ্য সিটিও পাবে। সিটিজেন অফ দ্য সিটি যদি না চায়, তো পুলিশ কোনো রকমেরই কোনো সোসাইটিকে ডাইরেকশন দিতে পারবে। সিটিজেনরা ডিসাইড করবে যে কোন ডাইরেকশনে যাবে। তো এই টিমের মধ্যে পুলিশের গোজ টু দ্য হোল সিটি, এভরি সিটিজেন। আর যদি কোনো রকম খারাপ হয়ে থাকে, তখনও সিটিজেনদের দায়িত্ব নিতে হবে যে এটা নিয়ে কোনো প্রতিবাদ হয়নি, এটা নিয়ে কোনো রকমের কোনো হস্তক্ষেপ হয়নি, কারণ কি আপনারাও পুলিশিং এর সিস্টেমের পার্ট। অ্যাকচুয়ালি কর্পোরেশন যখন হয় না, তো কমিশনারেট সিস্টেমে না, তো আরবান পুলিশিং হয়। তো সিটিজেন ইজ এ মেজর স্টেক হোল্ডার, নট আমার মানে এখানে পার্ট। আমি অনেক জায়গাও বলেছি, এর আগেও আমি ক্লাবদের সঙ্গে কথা বলি, কি ওই কোঅপারেশন আর পার্ট যে যুগ চলে যায়, যখন আপনি সিটিতে থাকেন তখন একটা পার্টিসিপেশনের, কোঅপারেশন থেকে পার্টিসিপেশনের মধ্যে কনভার্ট করতে। আমার 4 months অ্যারাউন্ড আমি কাজ করেছি, এর মধ্যে ক্লাব থেকে এরকম কোনো সমস্যা হয়নি। রাদার আমি প্রত্যেকটা ক্লাব থেকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে ভালোই মানে পার্টিসিপেশন পেয়েছি, যেখানে লোকাল প্রবলেমসগুলো সলভ করা গেছে। আর আমি ভাবি যে পুলিশ হচ্ছে লাস্ট রিসর্ট, মানে আমাদের তো অ্যাকশনগুলো হার্শ থাকে। ইনিশিয়াল কোনো প্রবলেম হলে ক্লাব লেভেলে সলভ হয়ে গেলে লিগাল কস্ট যে হয় একটা কোনো সমস্যা, লিগাল কস্ট থেকে বাঁচা। লিগাল কস্ট ইনক্লুডস ফাইন্যান্সিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ, আমরা পুলিশ পেনাল সেকশন নিয়ে কাজ করি, তো পানিশমেন্ট নিয়ে আমরা কাজ করি। তো আমাদের কোনো অ্যাকশন উইল ইনভলভ পানিশমেন্ট, কারো না কারোর জন্য পানিশমেন্ট ইনভলভ করবে। এখন ইলেকশন নিয়ে বলছি যে আমাদের তো কিছু প্রিভেন্টিভ অ্যাকশন আমরা করেছি, কিন্তু বেসিক্যালি পুলিশের ম্যাক্সিমাম কাজ রিয়াক্টিভ থাকে। তো এই যে জিরো পোল ব্যালেন্স হয়েছে, যদি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যদি দায়িত্ব নিয়ে যদি এটা জিরো পোল ব্যালেন্স এনশিওর করার চেষ্টা না করতো, তাহলে এটা এত সহজভাবে হতো না। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি থেকে আমরা এরকম কোনো পলিটিক্যাল পার্টি দেখিনি যাদের ইন্টেনশনের মধ্যে একটুও এরকম ছিল যে ভায়োলেন্স করবে। তো প্রথমে যারা ভায়োলেন্স, যাদের নামে ভায়োলেন্স হবে, ভায়োলেন্স তো সবাই করছে, 1% করছে, তো যাদের নাম ধরে ভায়োলেন্স করবে তারাই পার্টিসিপেট করেনি এইটার মধ্যে। তো এটা ইজি হয়ে গেছে আমাদের, যে বেছে বেছে 2-4 জনকে একটু আমাদের নিজের ভাষায় বোঝানো ইজি হয়ে গেছে। কোনো ইন্টারফারেন্স কোনো দিক থেকে আসেনি, না কোনো প্রশ্রয় এসেছে, না আমার মনে হয় কোনো রকমের উস্কানি দিয়েছে। তো এই যে পলিটিক্যাল পার্টি, কারণ কি আমরা ডেমোক্রেটিক সোসাইটিটা কোন দিকে যাবে, পলিটিক্যাল পার্টিরা ডিসাইড করবে, সিটিজেনরা ডিসাইড করবে। তো বোথ সব দু দিক থেকে, সিটিজেন থেকে অ্যাজ ওয়েল অ্যাজ পলিটিক্যাল পার্টিস থেকে ইন্টেনশন সবার ছিল, গভর্নমেন্টে যারা আছে তারা, গভর্নমেন্টে যারা নেই তারা, যে এটা এইভাবে করবে। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, যখন প্রচুর ন্যাশনাল মিডিয়া এসেছিল ইলেকশনের দিনে, পরের দিন ওরা খুব ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছে যে ওরা ওরকম কোনো ফুটেজ পায়নি যেটার জন্য এসেছে। এত খরচ করে আসছে, দিল্লির থেকে আসছে, নয়ডার থেকে এসেছে, কলকাতা থেকে এসেছে, ফ্লাইট খরচ করে হোটেলে থেকেছে, কিন্তু যেই রকম ফুটেজ নিয়ে যাবে এরকম কোনো ফুটেজ পায়নি, যেটাও ত্রিপুরাতে। অবভিয়াসলি ওদের খবরটা সুন্দর হবে, ভিউয়ারশিপ বাড়বে, টিআরপি বাড়বে, কিন্তু আমাদের আগরতলা সিটি, আমাদের ত্রিপুরা রাজ্য খুবই ইমেজটা, মানে পাবলিক ইমেজ খুবই খারাপ হবে। মানে আমরা যখন ভিজিট করবো তখন মানুষ বলবে আচ্ছা ওহা ইয়ে হুয়া থা, ভায়োলেন্স হুয়া থা। সেম এখন ওরা এরকমই একটা খুব সুন্দর, আমি কিছুদিন লোকের সঙ্গে কথা বলেছি, তো দের এক্সপেকটেশন আছে যে ওদের একটা আশা আছে যে রেজাল্টের পরে তো হবে। তো এই আশা নিয়ে প্রচুর সাংবাদিক বাইরে থেকে আসবে, বড় বড় নাম আসবে, বড় বড় নামি চ্যানেল থেকে আসবে। আমি একটু এখানে অনেক মিডিয়া বন্ধুরা আছে, আমি চাই যে ওরা যারা বাইরে থেকে আসবে আর কিছু বিবস্ত ছবি নিয়ে যেতে আসবে। আমাদের যে একটা সব কুরূপ ছবি আছে, এই ছবিটা, এই ইমেজটা নিতে আসবে, এটা ক্যামেরাবন্দি করতে আসবে। এখন আপনাদের উপরে আছে, মঞ্চে যারা আছে, যারা আপনারা আছে, যে এই ছবিটা আপনারা, মানে আমরা সবাই যখন ফটো তুলি একটু মেকআপ করে চুলটা আছড়িয়ে ভালো ড্রেসটা ভালো করে দিই, ঠিক আছে? তো এখন এই ছবিটা দিতে চাইবেন কি
আপনি মুখে কালি মাখা এরকম একটা ছবি দিতে চাইবেন, এটা এই ছবি যেন কেউ বাইরে না নিয়ে যেতে পারে, এরকম কোনো ছবি এরকম কোনো ইমেজ না যেতে পারে যেটা দেখে মানুষ ভাববে যে আমরা এখন প্রিমিটিভ বেঁচে আছি, এখনো আমরা হয়তো 40 বছর 50 বছর পিছনে চলছি, আমরা ইন্ডিয়ার যে স্পিডটা আছে না তো গ্লোবাল যে স্পিড আছে ওর সঙ্গে এখন ম্যাচ করতে পারিনি, আমাদের ওরকম ক্যালিবার নেই যে আমরা যে স্পিডে দেশ চলছে ওই স্পিডে চলছে, আমরা পিছিয়ে চলছি, আমরা এখনো আদিম যুগে চলছি। তো এই 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 সংস্কৃতিতে আমার শহরের আর আমার রাজ্যের কি ছবি নিয়ে যাবে যারা আসবে, আর কি ইমেজ নিয়ে আসবে ফিরে যাবে, স্পেশালি যারা কলকাতা থেকে আসবে তাদের একটা আছে যে ওদের এখন সেম আমাদের মতন একই অবস্থা, দুর্ভাগ্যজনক। তো ওদের এক্সপেকটেশন থাকবে যে কিছু একটা তো পাবো, একদিন প্রথম দিন 2 তারিখ না বলে 3 তারিখ থেকে যাচ্ছে, হয়তো পরের দিন পাবো, দে শুড রিটার্ন ডিসঅ্যাপয়েন্টেড, ওরা যেন মানে খালি হাতে যায়, এই একটাই নিবেদন আপনাদের আমি করব। তখন আমি সিআরপিএফ এর থ্যাংক ইউ, সিআরপিএফ এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডিং স্যারকে আমি এসেছি, অজয় শেখর সাহেব, আমি ওনাকে পার্সোনালি রিকোয়েস্ট করেছি আমার সঙ্গে আসতে, যে কাউন্টিং সেন্টারের যে ফোর্সটা আছে ওটা ওনার কন্ট্রোলে আছে, তো আমি চেয়েছি যে উনি থাকুক, কিছু কনফিউশন যদি আমাদের থাকে এটা ক্লিয়ার করতে হবে। তার আগে আমি বিফোর আই ফারগেট আমি ক্লাব ফোরামকে ধন্যবাদ জানাতে চাই, যেহেতু দেখছেন আপনারা যে মোটামুটি পুলিশ ক্রেডিট পাচ্ছে, ইন্ডিভিজুয়াল আমি ক্রেডিট পাচ্ছি, এই ক্রেডিটের পিছনে যে পলিটিক্যাল পার্টিসদের যে হাত আছে, ওনারা যে নিজেদের ক্যাডারদের ওয়ার্কারদের যেভাবে কন্ট্রোলে রেখেছে, তাছাড়া বিভিন্ন ক্লাব বা বিভিন্ন পাড়ার যারা সিনিয়ররা আছে তারা নিজেদের ছেলেদের যে কন্ট্রোলে রেখেছে, এটার জন্য যে পুলিশের সুনাম হয়েছে, এটার জন্য আমি একসঙ্গে সবাইকে নেক্সট কবে পাবো এটা এই সুযোগটা পেয়েছি আপনাদের, তো আপনাদের থ্যাংক ইউ বলেছি। আপনারা ইলেকশন কমিশন গাইডলাইন্স কিন্তু সবসময় আছে, স্টপ জিরো পোল ব্যালেন্সের মানে আছে, এটা আলাদা করে আমাদেরকে আলাদা করে বুঝিয়ে দিতে হয়েছে ওদের, আদারওয়াইজ এটা জিরো পোল জিরো ব্যালেন্স হচ্ছে অন্য জায়গায়, এটা বলে না, আমরা এটা অলরেডি লেখা গেছে যে পোলের মধ্যে ব্যালেন্স হবে না, এটা ব্যালেন্সের কোনো ইসিআই গাইডলাইন্সে ব্যালেন্সের কোনো জায়গা নেই, আমাদেরকে আলাদা করে বলে দিতে দেওয়া হয়েছে। দুঃখজনক আমাদের পুলিশ প্রশাসনকে এনশোর করার জন্য আলাদা করে ডাইরেকশন দিতে হয়েছে, আমরা সিআরপি না তো অন্য সেন্ট্রাল ফোর্সের আলাদা করে ব্রিফিং দিতে হয়েছে যে আপকো রোকনা হ্যাঁ, তো এই যে আলাদা করে বলা হচ্ছে যেটা অলরেডি রিটার্ন, খাওয়া তো মুখ দিয়ে খাবে, এটা আলাদা করে যদি বলে দিতে হয় এটা লজ্জাজনক, কিন্তু যাই হোক এটা আমরা সাকসেসফুলি করতে পেরেছি। আর এই করার জন্য আমি বলেছি যে যেহেতু স্পেশালি আরবান সেন্টারে তো টোটাল সিটিজেনেরই স্টেক হোল্ডার হচ্ছে, সিটিজেনেরই কন্ট্রিবিউশন না থাকলে করাই যাবে না, এটা করতে পেরেছি, এটা আপনাদের একসঙ্গে সবাইকে পেয়েছি, এই জন্য ধন্যবাদ জানাই। এই আমি যখন এসেছি আমি বলেছি আমি বেশি বলবো না, খালি থ্যাংক ইউ বলে যাবো যে আপনারা 50% কাজ 100% সাকসেস রেটে করেছেন, এখন 50% রয়ে গেছে, জাস্ট ইলেকশন ডিক্লেয়ার হবে আর তার 2-4 দিন ব্যাস মোটামুটি পিসফুল থাকলে পিসফুলি থাকবে। মানে এখন যেটা সেবকদা বলেছে একটু হার্শ পার্ট যেটা বলেছে, আজকে সকালে আমি প্রত্যেকটা পার্টির ইউথ যে অর্গানাইজেশন আছে ওদের লিডারশিপদের ডেকেছিলাম, বেসিক্যালি ডাকার মানে সবার সঙ্গে আমরা কথা বলছি, কিন্তু আমরা দেখেছি যে কেসগুলো যে হচ্ছে বেসিক্যালি ইউথ যারা আছে কম বয়সী ছেলেদের নামে হয়েছে কেসগুলো, এখন যে যা কেস হচ্ছে 30-35টা কেস হয়েছে টাউনের মধ্যে ইলেকশনের, ছোট ছোট স্মল ইনসিডেন্ট, কিন্তু প্রত্যেকটারই বয়স কিন্তু কম। এখন এদের ইম্যাচুরিটি থাকে, জিনিসগুলো আন্ডারস্ট্যান্ড করে না, আর ইম্যাচুরিটিতে এক্সাইটমেন্টে কিছু এরকম করে দেয় যেটা সাফারিং যে আছে ওদেরই করতে হবে। আমি এই জন্য ওদের ডেকেছি যে যখন এখন যদি পোস্ট ব্যালেন্স হয় 90% চান্স আছে যে করবে, যে ছেলেরা ওরা 35 বিলো থাকবে, 16 to 35 এর রেঞ্জের মধ্যে থাকবে, যেটাকে আমরা ইউথের মধ্যে কাউন্ট করি, এদের বিরুদ্ধে কেস হবে, তো এটা যে রিপারকাশন আছে এদের বের করতে হবে, ব্যাড রেকর্ডে নাম ঢুকে যাবে, পুলিশ রেকর্ডে নাম ঢুকে যাবে, এই জিনিসটা ওই লিডারশিপ বোঝা যাচ্ছে যে তোমাদের নাম যদি কেউ যদি রাজনীতি কম বয়সে করছে তো একটা ইন্টারেস্টও করছে, আবার একটা আশাতেও করছে যে হয়তো কিছু চাকরি বাকরি হবে, এই পার্টি আসলে চাকরি বেশি দিবে, ওই পার্টি আসলে, আর চাকরির চান্স তো ওই দিনই শেষ যেদিন পুলিশ রেকর্ডে নাম চলে গেল, চার্জশিট হয়ে গেল। কিন্তু আনফর্চুনেটলি আমাদের কেস তো করতে হবে। আমি অজয় সাহকে এনেছি, তো অজয় সাহদের আমি আমাদের বিএসএফ আর সিআরপিএফদের এই ইনস্ট্রাকশন হয় কি আমাদের যখন পুলিশের রিপ্রেজেন্টেটিভ থাকতে হয় ওদের ডিউটিতে, আর ওনাদের বলা হয়েছে कि आप अपने तरफ से कठोर कार्रवाई कीजिए, लिखा पढ़ी मैं कर लूंगा, यही बोला गया है, ब्रीफिंग किया है, तो कार्रवाई जो है बिल्कुल कठोर होगा, वेरी हार्श एंड सीवियर एक्शन होगा। और उनका बोला कि लिखना पढ़ने का
चिंता मत लीजिए, आपके लड़कों को आप बताइए कि कठोर कार्रवाई होगी, पुलिस साथ रहे ना रहे, आपको अगर गलत दिख रहा है आप कार्रवाई कीजिए, लिखा पढ़ी हम कर लेंगे। রাইট, ওসি সাহেবদেরও এটা ব্রিফিং দেওয়া আছে অলরেডি। সাহেবদের অলরেडी বলা হয়েছে, আমার পক্ষ থেকে বলা হয়েছে कि आप बेफिक्र होकर आप अपना एक्शन कीजिए, उसको मत सोचिए कि इसका क्या होगा नहीं होगा, लिखना पढ़ने का काम मेरा है, मैं कर लूँगा। তো এটা হচ্ছে একরকমের হাসি। সেকেন্ড অ্যাকশন হচ্ছে যে আমরা কেস রেজিস্টার করব আর এনশিওর করব যে সিভিয়ার লিগাল কস্ট যেই করবে ভায়োলেন্স তার উপরে যেন ইম্পোজ করে, তো যেন মানে সাফার করে, এটার আমি এনশিওর করব। এটা এর জন্য করতে হবে যে যতক্ষণ আমাদের ভুল কাজ করলে এটার এক্সাম্পল যদি না থাকে, যেটা আমরা দেখেছি এরকম কোনো মানে ভালোভাবে চার্জশিটগুলো লেখা হয় না, পলিটিক্যাল ভায়োলেন্সে ডিসপোজ হয় না, তো এটার জন্য কেউ বুঝতে পারছে না যে ভুলটা করছে, যে তো দেখছে তো ভালোই ঘুরছে, দিব্যি ঘুরছে, যদি বাড়ি জ্বালিয়ে দিল তারপরও 5 বছর হিরো হয়ে ঘুরে গেল। তো এই যে কেস ওয়াইজ ফিল্ডও খাবে আর কোর্টেও ঘুরবে 5 বছর, এরকম আমরা এটা করবো, এটা শিওর করবো। এটা নিয়ে আমি একটা কথা বলতে পারছি, ডিসক্লোজ করছি, যত প্রি পোলের মধ্যে যা কেস হয়েছে, উই হ্যাভ চার্জশিটেড এভরি কেস উইথিন লাস্ট 1 উইক, যার মধ্যে এভিডেন্স আছে, সো দ্যাট 2 তারিখে যেই রেজাল্ট আসুক আর ফোন আসার আগে কেস হয়ে গেছে, আমরা চার্জশিট করে পাঠিয়ে দিয়েছি। তো আমাকে যখন ফোন করবেন, তো যদি ফলস কেস থাকে তো ওর মধ্যে কাউকে ঢুকাতে পারবেন না, কারণ কি অলরেডি যদি এভিডেন্স ফলস কেস যদি হয়ে থাকে, এভিডেন্স পাইনি, আয়োরা এটা ডিসপোজ হতে ফাইনাল রিপোর্টে জমা হয়ে গেছে। আর যেখানে এভিডেন্স আছে যে কোনো দলেরই থাকুক, এটা চার্জশিটও আমরা আজকের মধ্যে তো সব শেষ, চার্জশিট হয়ে গেছে। তো কেউ যদি পাওয়ারে আসে আর ফোন করে যে এই কেস আমার ছেলেদের উপরে হয়েছিল, এটা একটু দেখবেন, এটা স্কোপটা আমি শেষ করে দিয়েছি। তাছাড়া এরকম কোনো আছে যে এই কেসটা খোলা আছে, এরা তো অ্যারেস্ট হয়নি, এখন অ্যারেস্ট করে নেন, এইটার স্কোপ বন্ধ, কেন কি ইফ দেয়ার ইজ নো এভিডেন্স ফলস কেস, এটা আমি ফাইনাল রিপোর্ট অলরেডি করে দিচ্ছি। তো সেম স্কেলেই কাজ হবে পোস্ট পোলের মধ্যে। ইফ কেউ ইনভলভ হবে, আমরা সব কাজ ছেড়ে দিতে বলেছিলাম ওদের, তো এখনো যদি কেস হয়ে যায় আমি বলবো সব কাজ ছেড়ে আয়োকে বলবো খালি তুমি লেখো, যেন বিফোর কেউ আমাকে ফোন করে বলে তার আগে যেন কাগজি কারবাই কমপ্লিট হয়ে যায়, সো দ্যাট নেক্সট ইলেকশনে আমরা ভায়োলেন্স নিয়ে ডিসকাস না করে ভায়োলেন্স করলে কি পরিণতি হতে পারে এটা নিয়ে হয়তো কোনো আলোচনা করার স্কোপ থাকবে। এটার একটা এক্সাম্পল সেট করতে হবে কি আপনি এই সবাই চাইছে এরকম, আপনি যদি একটু আলাদা চান তো আপনার এই লিগাল কস্টটা পড়বে। তাছাড়া ওনাকেও দেখেছি মেন अजय साहब को बुलाने का ये है कि কারো যদি মাথাতে কোনো রকমের কনফিউশন থাকে যে আদৌ কি পুলিশ অ্যাকশন নেবে 2 তারিখে বা তারপরে, কোনো কনফিউশন থাকে না যে হয়তো বলার তো সবাই ফর্মালিটি করছে, হয়তো নেবে না। তো আমরা যে কি কথা হয়েছে আমাদের মধ্যে, हम लोग में क्या बात हुआ इसलिए वो सामने है, हमारा बिल्कुल दिमाग क्लियर है, हम लोग किसी भी कीमत में पीसफुल करेंगे। उनको पूरा पावर दे दिया गया है कि आप जितना कठोर हो सके उतना कठोर कार्रवाई कीजिए, हम लोग उसको रेगुलाइज कर देंगे पेपर में। और बाकी जो भी केस होगा उसमें ओसी साहब लोग को बोला गया है कि जो सीवियरेस्ट एक्शन लेना है एज पर लॉ वो लिया जाए, सो दैट शुरू में ही लोगों को एग्जाम्पल मिल जाए कि আগলে দিন সেকেন্ডে যদি কেউ করতে চায়, সেকেন্ডের মধ্যে 2 তারিখের মধ্যে আমরা মানে কিছু এক্সাম্পল মানে রেখে দেবো রাজ্যবাসীর কাছে, যেটা দেখে ওরা বুঝে যাবে যেটা করা যাবে না। तो এই জন্য আমি पर्सनल रिक्वेस्ट দিয়ে ওনাকে রেখেছি যে ওনার সামনেই বলছি, उनके सामने मैं बोल रहा हूँ कि ताकि आप लोग आपके थ्रू लोगों तक पहुंचे कि प्रशासन बिल्कुल क्लियर है, प्रशासन बिल्कुल क्लियर है कि कार्रवाई कठोर होगा अगर कोई भी इलीगल काम होगा, काउंटिंग हॉल के अंदर, हॉल के बाहर या शहर में। उनको डिटेल किया गया ऑफिसर्स, उनके जितने सीआरपीएफ ऑफिसर को रिक्वेस्ट किया गया वो लोग अपना पार्टी लेके, जैसे हम ओसी আর এসডিপিও যেরকম ঘুরে ওর অফিসাররাও ঘুরবে, আর ওদের বলা হয়েছে এসডিপিও নিজেকে এসডিপিও ভেবে নিজেকে ওসি ভেবে কারবাই করে দিতে, ওরা তো যা করা ওরা তো যা অ্যাকশন নিয়ে নেবে, তারপরে ওটাকে কেমনে আমরা কোথায় সেটা আমরা করবো। তো ঠিক আছে যে প্রশাসন ইজ কনফিউশন, তো যাদের মাথার মধ্যে যদি কোনো জায়গায় কেউ কনফিউজ হয়ে আছে যে কি হবে না হবে, এই কনফিউশনটা দূর হয়ে যায়, এটা আমরা অনুরোধ করবো। কারণ কি পুলিশের অ্যাকশন অলওয়েজ হার্শ থাকে, ইট ইজ নট ডিজায়ারেবল। আমরা এডুকেটেড সোসাইটি,
এটা লাস্ট রিসর্ট হতে থাকে। আশা করি এই অ্যাকশনগুলো নিতে না হয়, আশা করি এটা আমরা মানে আমরা এরকম সিচুয়েশন না আসে যে আমাদের কোনো রকম অ্যাকশন নিতে হয়, কিন্তু যদি নেয় তো কস্ট সাফার করতে হবে। ফাইনালি আমি সবাইকে বেস্ট উইশেস দেবো, যারা পলিটিক্যাল লিডার আছে আপনাদের যে ইলেকশনে পার্টিসিপেট করেছেন, আপনাদের রেজাল্ট আপনাদের মন মতন হোক। আর রিকোয়েস্ট করবো যে কোনো রকমের যেটা বলেছে, যেটা আমরাও মানে কেস রেকর্ডগুলো দেখেছি, পার্সোনাল এনিমিটিটাকে পলিটিক্যালি রিপ্রেজেন্ট করলে ঠিক আছে, একটু কাইন্ডলি এটাকে একবার যাচাই করে নেবেন যে এটা অ্যাকচুয়াল পলিটিক্যাল কিনা। কারণ কি আমাদের কাছে প্রচুর কেস হয়েছে যেটা মানে টোটালি পার্সোনাল এনিমিটি, যেটাকে পলিটিক্যাল করা হয়েছে। এটাতে কি হয় কি এক জায়গার এক্সাইটমেন্ট আমরা কম করতে চাই, এই পলিটিক্যাল যখন হয় তো পুরো রাজ্যতে এক্সাইটমেন্টটা হয়ে যায়। কারণ কি এটা দু ভাই না তো দু নেবার্সের মধ্যে থাকে, এটা দু পার্টির মধ্যে হয়ে যায়, মানে অনেক লোক এফেক্টেড হওয়া শুরু হয়ে যায়। প্লাস বাইরেও একটা ব্যাড মেসেজ যায় যে এখানে এত বেশি পলিটিক্যাল ভায়োলেন্স হচ্ছে। আমি বলছি এত 35 কেসের মধ্যে তো 15টা ফেক কেস, 20টা কেসের মধ্যে 10টা অ্যাকচুয়ালি মানে টোটালি পার্সোনালি, মানে ওর মধ্যে কোনো পার্টির কোনো লেনদেনই নেই, করেছে করে এটাকে দৌড়িয়ে গিয়ে লোকাল পার্টিটাকে বলেছে যে এই কারণে, অ্যাকচুয়ালি কোনো ফ্যাক্টই নেই। পার্সোনাল এলিমেন্ট অনেকদিন থেকে চলছিল, একটা কলার ধর 2 চর মেরেছে এটাকে। তো এইটা একটু আপনাদের ম্যাচুরিটি আছে সাফিসিয়েন্ট, আপনারা বুঝতে পারবেন। কারণ কি এটা ওই এলাকা ভিত্তিক না, যখন একটা পার্টি ছেলে আরেকটা পার্টিকে মেরেছে এরকম খবর যখন যাবে, এটার এফেক্ট কিন্তু ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত হবে। এটা তো এটা ফলস কি ট্রু, এটা একটু যাচাই করে তারপরে এটা নিয়ে কোনো বক্তব্য রাখলে মানে ভালো হবে। ব্যাস এইটাই আমার সাবমিশন। আর আপনাদের যত ক্লাব কর্তারা আছে আপনাদের সঙ্গে মিলেই কাজ করতে হবে, যেটা আমি বলেছি আরবান পুলিশিং এর। তো আগামী দিনে বিভিন্ন ম্যাটারের মধ্যে যেখানে যেখানে মানে পুলিশের ইন্টারভেনশন, পুলিশের রোল আছে, এই রোলের মধ্যে আপনাদের অ্যাক্টিভ রোল মানে পার্টিসিপেশন আমি চাইবো। আগামী দিন দেখা হবে। আর পলিটিক্যাল যারা লিডারশিপ আছে তাদের প্রত্যেকটা পার্টিরই খুবই থ্যাঙ্কস করা, মানে পুরো চ্যালেঞ্জিং, ওরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে আর নিজের ক্যাডার ওয়ার্কার এদের কন্ট্রোলে রাখতে পেরেছে, বুঝতে পেরেছে। আশা করি আগামী পোস্ট কাউন্টিংও ওরা পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার। থ্যাংক ইউ, ধন্যবাদ জানাচ্ছি এসডিপিও সাহেবকে। আমি এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করব সিআরপিএফ আধিকারিক অজয় শেখর মহোদয়কে। ওয়েলকাম মিস্টার অজয় শেখর ফর ইউর ভ্যালুয়েবল স্পিচ। थैंक यू सर। मंच पर आसीन विभिन्न क्षेत्रों से पदाधिकारी, क्लब फोरम के पदाधिकारी, एसडीपीओ अजय दास सर, इनकी टीम और मीडिया बंधु, मेरा नाम अजय शेखर, मैं असिस्टेंट कमांडेंट और मैं यहीं पोस्टेड हूँ। मेरा पूरा का पूरा डिप्लॉयमेंट स्ट्रांग रूम में है, ओल्ड और न्यू स्ट्रांग रूम उमाकांता का। आज हमारी मीटिंग हुई सुबह में प्रातः में एसटी वेस्ट सर के नेतृत्व में। तो मैंने क्लियर डायरेक्शन दिया कि देखिए पोल प्रोसेस अभी खत्म नहीं हुआ है, अभी हम लोगों का पोल हो गया है, प्रोसेस अभी बाकी है। और प्रोसेस कब खत्म होगा? 2 तारीख के बाद। और 2 तारीख के बाद भी प्रोसेस तब खत्म होगा जब कोई भी वायलेंस ना हो। हमारी इसी सभागार में मुझे याद है सर, जनवरी महीने में एक मीटिंग हुई थी और उस समय स्टार्ट किया गया था मिशन 0 पोल वायलेंस, इसी सभागार में। और ये दूसरी मीटिंग है। हमारी जितने भी अनुभवी लोग हैं क्लब फोरम के, सारे अनुभवी दिखाई दे रहे हैं और इतने ज्यादा अनुभवी हैं कि वायलेंस के प्रो और कॉन्स सभी को समझ रहे हैं कि इसका क्या फायदा और क्या इसका नुकसान होगा। सभी जानते हैं, सभी एक मोहल्ले के ही रहने वाले लोग हैं। साहब ने बहुत कुछ अच्छे से ब्रीफ किया कि पर्सनल एनिमिटी को लेके लोग झगड़ा कर सकते हैं या अपनी जो पुरानी कोई रंजिश है उसको निकालने की कोशिश कर सकते हैं। बट आप लोग तो सभी समझदार हैं, कोई भी सभी जानते हैं एक बार अगर पुलिस केस में किसी भी का नाम आ गया तो वो फिर दोबारा ना सरकारी नौकरी पा पाएगा और ना उसको क्लियरेंस सर्टिफिकेट मिलेगा, ना पासपोर्ट बनेगा, बहुत सारी चीजें हैं इससे। दूसरा जो पॉइंट ये है कि हम लोग आपस में यही रहना है। जो चुनाव हो रहा है, ये जो चुनाव प्रोसेस खत्म हो जाएगा, उसके बाद भी 5 साल रहेंगे, फिर चुनाव आएगा। ये एक सतत प्रोसेस है। हमारा प्रोसेस यही है कि पोल जो है, पोल प्रोसेस पूरा कंप्लीट वायलेंस फ्री हो।
एसपी सर ने आज सुबह में ब्रीफ किया कि पिछले लास्ट जो इलेक्शन हुआ था उसमें 168 पोलिंग बूथ्स पर रिपोल हुआ, और आप लोगों को पता जानकारी खुशी हुई होगी कि इस बार कोई भी रिपोल कहीं नहीं हुआ है। सभी लोगों ने सीएपीएफ की लगभग 400 कंपनियां इस बार आई थी, जो कि एक रिकॉर्ड रहा है, और उसमें लगभग 300 कंपनी वापस चली गई। अभी 100 कंपनी अभी भी पूरे त्रिपुरा में उपस्थित है, इसलिए कि कोई वायलेंस न हो। तो इन सारी चीजों को देखते हुए हमारा मेन मकसद यह है कि कोई भी वायलेंस न करे। दूसरा है, नॉर्मली हम लोग सीएपीएफ या सीआरपीएफ, बीएसएफ, सीआईएसएफ, आईटीबीपी, एसएसबी, जितने फोर्सेज हैं सब सिविल पुलिस के साथ हैंड टू हैंड काम करते हैं। बट आज जो एसपी साहब ने क्लियर ब्रीफिंग दी कि अगर आपको कोई एक्शन लेना है, कोई भी कार्रवाई ऐसा करता है, कोई अगर नॉर्मल आदमी है, अगर कोई समाज का एक सदस्य है, सामाजिक आदमी अपना काम कर रहा है, उससे हमको कोई प्रॉब्लम नहीं, लेकिन असामाजिक तत्व को डरने की जरूरत है। अगर उन्होंने ऐसा कोई भी ऐसा कार्य किया जो कि हमारे पूरे पोल प्रोसेस को, इतना बड़ा एक ह्यूज एक्सरसाइज हो रहा है, अगर इसको कोई डिस्टर्ब करने की कोशिश करेगी तो फिर उसके लिए तो डिस्टर्बेंस होगा। तो मेरी तरफ से सभी को शुभकामनाएं हैं। हमारे श्री रविदीप सिंह शाही एडीजी सर हैं सीआरपीएफ के, और श्री मुकेश त्यागी कमांडेंट हैं 124 बटालियन के। मैं उनकी तरफ से आप सभी को आश्वस्त करता हूं कि इस तरह से कोई भी असामाजिक तत्व तो अगर कोई कार्य करता है तो उसको फिर बख्शा नहीं जाएगा, और एसपी सर की तरफ से सभी को फ्री हैंड है। अगर आप लोग को कोई भी समस्या कहीं भी होती है, जैसे अभी पोलिंग प्रोसेस के दौरान भी हमारे एडीजी सर लगातार 14, 15 और 16 तीनों दिन शाम तक 12 बजे रात तक घूमते रहे पूरे डिस्ट्रिक्ट में, कि ताकि सभी को, किसी को भी ऐसा कोई पॉलिटिकल रिगिंग न करे, सभी को मौका मिले। हमारा वोट कास्ट करना, वोट फ्रेंचाइजी बोलते हैं जिसको, वो हमारा राइट है, वो सबको दिया जाना चाहिए और दिया गया है। कहीं भी किसी भी प्रोसेस में किसी को, हमारी तरफ से, हमारे सामने सभी बराबर हैं। कौन जीतता है कौन हारता है हमको उससे कोई लेना देना नहीं है। हमारा है कि हमारा भी, हमारे प्रति जिस तरह से आपका विश्वास है, वो विश्वास हमारे को बना रहना चाहिए, और इस विश्वास को बनाए रखने के लिए किसी भी हद तक हमको जाना पड़ेगा तो हम जाएंगे। तो इसलिए हमारा जो कर्तव्य है वो एकदम क्रिस्टल क्लियर है। आप कभी भी मत समझिएगा, हमारा हो सकता है कि बहुत सारे लोग सोचते होंगे पता नहीं ये फोर्सेज हैं, इनका एक स्पेसिफिक पार्टी से कोई लेना देना हो, हमारा किसी से कोई लेना देना नहीं है। और एक और जो मैं पॉइंट बताऊं, हमारे ट्रेनिंग में सिखाया जाता है नॉर्मली कि मजमे का लीडर, कोई मजमा होता है ना, तो मजमे का कोई लीडर होता है, तो लीडर कभी नहीं पकड़ा जाता, ध्यान रखिएगा। वो लीडर तुरंत इंस्टिगेट करेगा और तुरंत भाग लेगा। फंसेगी कौन? तो पब्लिक जो सीधी सादी है, और उनको फिर पिटाई पड़ जाती है, तो बाद में हमको भी अफसोस होता है। और कभी भी पुलिस अगर किसी को लाठी मारती है तो ये संबंध कभी भी सहज नहीं होगा। पूरी जिंदगी प्यार से समझ जाएंगे, हैंड टू हैंड हाथ मिला लेंगे, बहुत अच्छी बात है, वो रहेगा। अगर आपने किसी को एक बार लाठी मार दिया ना लाइफ में, तो आपके उसके दिमाग में चलता रहेगा बैक ऑफ माइंड, इस बंदे ने मुझे मारा था, इस बंदे ने मुझे मारा था, तो उसके साथ आपका कभी भी स्मूथनेस आएगा ही नहीं। तो इसलिए हमारा जो मेन मकसद है कि हम किसी को पीटेंगे नहीं बिल्कुल भी, लेकिन अगर जो हमारे जो पूरे प्रोसेस को अगर कोई डिरेल करने की कोशिश करेगा तो छोड़ेंगे नहीं। ये मैं 100% बोल रहा हूं, और मेरी तरफ से भी, और बाकी हमारे जितने पुलिस प्रशासन के लोग हैं, ये लोग दिन रात, हमारे एसडीपीओ साहब डेली 3 बजे सोते हैं, तो साहब की तबीयत भी खराब है अभी तो, और हम लोग भी ऐसे लगातार कंटिन्यूअस 2:30, 3 बजे तक लोग, और सुबह में फिर 6 बजे से जितने हमारे ओसी साहब लोग हैं तैयार मिलते हैं ड्यूटी पर और बाकी सारी चीजों पे। तो आप सभी का जो इस समाज के सम्मानित सदस्य हैं, उनका कर्तव्य बनता है कि नहीं हमारी उसमें मदद करें। एक बार और मैं कहना चाहूंगा, हमारे एडीजीपी सर हैं श्री रविदीप सिंह शाही और श्री मुकेश त्यागी कमांडेंट महोदय हैं, तो इन लोगों ने भी हमें इंश्योर किया है कि हम प्रशासन को पूरी तरह से हर प्रकार से सहायता देंगे। तो हमारी तरफ से यही वक्तव्य था। धन्यवाद। थैंक यू। আজকের এজেন্ডা তো একটাই, এবার ক্লাবের কর্মকর্তারা যারা এসছেন, মানে সোশ্যাল লিডার্স যারা সামনে আছেন, আপনারা যদি ভিন্ন মত কারোর থাকে আপনারা মঞ্চে এসে বলতে পারেন। যদি এর বাইরে কোনো মত থাকে, ভিন্ন মত থাকে, আদারওয়াইজ সবাই হাততালি দিয়ে আমরা আমাদের মিশনকে সাকসেস করব, এই দিকে আমরা এগিয়ে যেতে পারি। সকলকে ধন্যবাদ। ক্লাব ফোরামের পক্ষ থেকে সজল চক্রবর্তীকে কনক্লুড করার জন্য অনুরোধ করছি।
আজকে সময় উপযোগী এই আলোচনা সভা আমাদের আগরতলা শহরকে, আমাদের রাজ্যকে গৌরবিত করুক। বিভিন্ন সময় নির্বাচনকে কেন্দ্র করে যে সমস্ত কলঙ্কময় ঘটনা ঘটে গেছে তার থেকে এবার বেরিয়ে এসে আমরা সারা দেশের কাছে গত 16ই ফেব্রুয়ারি যে দৃষ্টান্ত স্থাপন করেছি, আগামী 2রা ফেব্রুয়ারি, আগামী 2রা মার্চের এই গণনার পরও সেরকমভাবেই আমরা প্রশাসনের, নির্বাচন দপ্তরের এবং আপনাদের সবার সহযোগিতায় সেরকম দৃষ্টান্তই রাজ্যের মধ্যে, দেশের মধ্যে স্থাপন করতে চাই যে আমরা শান্তি সম্প্রীতির পক্ষে, রাজনীতির ঊর্ধ্বে ওঠে আমরা মানব সভ্যতা, মানবের মধ্যে যে মানবিক দৃষ্টিভঙ্গি আছে সেইগুলিকে আরও প্রখর করে তুলব। আমার এই প্রসঙ্গে সাহস করার জন্য বলেছেন, এই প্রসঙ্গে আমি আরেকটা অনুরোধ রাখছি। রাজনৈতিক নেতারা, রাজ্য নেতারা যথাক্রমে বিরোধী সিনহা, পীযূষ বিশ্বাস, আমাদের মেয়র দীপক মজুমদার আছেন, নির্বাচন কাউন্টিং হওয়ার পর যে দল সংখ্যাগরিষ্ঠতা সরকার গঠন করবেন সেই দলের প্রতি একটা অনুরোধ রইল আপনারা এই রাজ্য স্তরের, এই প্রদেশের, এই আগরতলা কিংবা রাজ্যের বিভিন্ন জায়গায় আপনারা আপনাদের নেতৃবৃন্দ নিয়ে বিরোধী যে দলগুলি যেগুলি জিততে পারেনি, হেরে গেছেন, তাদের মানসিক অবস্থা খারাপ, তাদের অফিসে মিষ্টি নিয়ে গিয়ে মিষ্টিমুখ করিয়ে দিয়ে একটা বাতাবরণ সৃষ্টি করবেন যে আমরা নির্বাচন হয়ে গেছে, শেষ, এবার আমরা রাজ্যবাসী রাজ্যের উন্নয়নে কাজ করব। যাই হোক, অনেক কথা হয়ে গেল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিন, গত দিনগুলির মতো আগামী দিনও আমরা সুন্দরভাবে একসঙ্গে চলতে পারবো। রাজ্যের উন্নয়নে আগরতলার ক্লাবগুলি যে সামাজিকভাবে দায়বদ্ধ সেটাকে আরো দৃষ্টান্তভাবে স্থাপন করব, এই অনুরোধ রেখে আজকে সবাই এখানে শেষ করলাম। নমস্কার।